কানাডার প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন আমেরিকার সাথে কানাডার যে সম্পর্ক ছিল ইটস নো লঙ্গার ট্রু। নেটো ঘোষণা করেছেন যে আমেরিকা তাদের মিত্র দেশের তালিকায় নেই। এটি কত বড় অকল্পনীয় ব্যাপার এটি বুঝবেন। আপনারা আমার মতো যারা অশ্বেতকায়, যারা বহিরাগত, যারা তৃতীয় বিশ্ব থেকে এসেছি, এবং বিশেষ করে যারা মুসলমান, তাদের অধিকার নানাভাবে সংকুচিত এবং আক্রমণের মুখে। ট্রাম্প প্রশাসনের হানিমুন পিরিয়ডও শেষ হয়নি, এর মধ্যে এই আসনি সংকেত নট বিকজ অফ দ্য ডেমোক্রেটরা কাজ করছেন, বিকজ সাধারণ মানুষ খেপে গেছে। যুক্তরাষ্ট্রে মুক্ত বাকে খোলামেলাভাবে কথা বলার সুযোগ কমে আসছে। ফ্রিডম অফ স্পিচ, আমরা কোথায় আছি, কেন আতঙ্কে আছি, কেন সবকিছু হুমকির মুখে, কেন ডেমোক্রেসি হুমকির মুখে, চলুন সেখান থেকে শুরু করা যাক। হাবিব ভাই, আপনাকে শুভেচ্ছা। দিন পরে ঈদ, আমি ঈদের আগে আমি শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আপনি যে প্রসঙ্গটা তুলেছেন তার দুটো দিক। একটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে মুক্ত বাকে খোলামেলাভাবে কথা বলার সুযোগ কমে আসছে, এটা একটা। আর অন্য দিকটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন একের পর এক যে নীতি গ্রহণ করছে এবং তার ফলে যেভাবে আমাদের অধিকার কমে আসছে, তার প্রতিবাদে বা তার রেসপন্সে ডেমোক্রেটিক পার্টি কি করছে। প্রথম কথাটা বলি, তার আগে আপনাকে সাবধান করে দিই হাবিব ভাই, আমি আবারও বলি যে আমরা এমন পাস করি যখন আমাদের অধিকার সুরক্ষিত হয়ে আসছে। আমাদের বলতে পারছি আমরা যারা নন হোয়াইট, আপনারা আমার মতো যারা অশ্বেতকায়, যারা বহিরাগত, যারা তৃতীয় বিশ্ব থেকে এসেছি, এবং বিশেষ করে যারা মুসলমান, তাদের অধিকার নানাভাবে সংকুচিত এবং আক্রমণের মুখে। এবং এটা আপনি আমি মুখে চ্যালেঞ্জ করে কিন্তু পার পাবো না, কারণ গত এক দশক দু দশক ধরে দেখেছি আমরা যে মার্কিন রাজনীতি ক্রমান্বয়ে দক্ষিণমুখী হচ্ছে, রাইট টার্ন করেছে, এবং ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সেই রাইটিস্ট রাজনীতির এপিটোম, সর্বোচ্চ শিখর বলতে পারি আমরা। এই অবস্থায় আপনার আমার একটু সাবধান হওয়া উচিত কি বলছি না বলছি। আমি আপনাকে আগে জানিয়েছিলাম, কলম্বিয়া ইউনিভার্সিটি এক ফরমাল চিঠিতে তার অধ্যাপকদের জানিয়েছে, যখন তোমরা কথা বলবে ইসরায়েল সম্বন্ধে, ইসরায়েল হোলস দেশ নিয়ে তুমি কথা বলতে পারো না। গভর্নমেন্ট নিয়ে বলতে পারো তুমি, পার্লামেন্ট নিয়ে কথা বলতে পারো তুমি, হাইকোর্ট নিয়ে বলতে পারো তুমি, কিন্তু যখন তুমি ইসরায়েল নিয়ে বলবে অ্যাজ ইফ পুরো দেশটাকে তুমি অ্যাকিউজ করছো। ফলে বি কেয়ারফুল, আমাদেরকেও কিন্তু একটু কেয়ারফুল হতে হবে। আপনি দেখেছেন কি হয়েছে কলম্বিয়া ইউনিভার্সিটিতে, একজন ছাত্র, গ্রিন কার্ডধারী ছাত্র, তাকে বহিষ্কার করা হচ্ছে, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বহু দূরে, যেখান থেকে আর কার সঙ্গে কোনো যোগাযোগ নেই। কি অপরাধ তার? তিনি নাকি হামাসের সমর্থক। কোনো প্রমাণপত্র দেখিনি আমরা, শুনিনি আমরা, তবে এটা জানি আমরা যে গত বছরে যে গাজার হত্যাকাণ্ডের বিরুদ্ধে কলম্বিয়াতে যে প্রবল বিক্ষোভ হয়, সেই বিক্ষোভে তিনি একজন পার্টিসিপেন্ট ছিলেন। শুধু তাই না, আমরা এখন জানি তিনি একজন মধ্যস্থতাকারী ছিলেন বিটুইন ইউনিভার্সিটি অ্যান্ড দ্য পুলিশ। দুজনের মাঝখানে তিনি ছাত্র এবং ইউনিভার্সিটির মাঝখানে তিনি একজন সরি একজন মিডিয়েটর ছিলেন। সেই লোকটিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে এই অভিযোগে যে তিনি একজন হামাস সমর্থক। এটা একটা সিরিয়াস একটা, এবং এই অভিযোগের কারণ তাকে কিন্তু করতে বাধ্য। একইভাবে একাধিক ছাত্র, স্টুডেন্ট, তাকেও একজন টার্কিশ, সর্বশেষ যে দেখতে পাচ্ছি আমরা, একজন টার্কিশ ছাত্রীকে কোনো যুক্তি ছাড়া, কোনো কারণ ছাড়া, শুধুমাত্র তিনি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। অন্য কথায় সময়টা খুব কঠিন আমাদের জন্য। কিন্তু পাশাপাশি ইন্টারেস্টিং, এটা কিছু কিছু অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। ট্রাম্প প্রশাসন গত 2 মাসে একের পর যে নীতি গ্রহণ করেছে, তার ফলে দেশের ভিতরে দেশের বাইরে শুধু উদ্বেগ নয়, প্রতিরোধও গড়ে উঠে। একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাকে। পাশের বাড়ি ক্যানাডাতে কি হয়েছে আপনারা জানেন, ট্রুডো সাহেব পদত্যাগ করছেন, তার জায়গায় নতুন নেতা এসছেন, কার্নি সাহেব, লিবারেল পার্টির। এই পার্টিটি কিন্তু নিশ্চিত পরাজয়ের মুখে ছিল। 20% ডাউন ছিল তারা, 20% ডাউন ছিল তারা, কনজারভেটিভ পার্টি জেতার কথা। সেখানে শুধুমাত্র ট্রাম্পের কানাডা বিরোধী ভূমিকার কারণে কার্নি সাহেবের
মানে লিবারেল পার্টির সমর্থন বহু গুণে বেড়ে, এবং এখন তিনি এই মাসের এপ্রিল মাসের 28 তারিখে নির্বাচন হবে, কোয়াইট লাইকলি জিতবেন। ট্রাম্প পারি আমরা, ট্রাম্প ইম্পোজ করছেন স্যাংশন, ট্যারিফ ইম্পোজ কানাডার বিরুদ্ধে, কানাডাকে 51st স্টেট বানাবেন হুমকি দিচ্ছেন। তার রেসপন্স দিতে পারছি আমরা কানাডাবাসী ফুস রাজনৈতিক যে আমেরিকা থেকে দেখছি আমরা, যেটা খুব একটা রিপোর্ট হচ্ছে না, সারা দেশ জুড়ে কিন্তু ছোট ছোট টাউন হল হচ্ছে। নিয়ম হচ্ছে যখনই কংগ্রেস মেম্বাররা ছুটিতে যায় তারা তাদের এলাকায় মিটিং করে, কিন্তু গত 1.5 মাসে একের পর এক মিটিং এ যে পরিমাণ কঠোর ভাষায় রিপাবলিকান কংগ্রেসম্যানরা, সেনেটররা সমালোচনার মুখে পড়েছে, তাতে তারা অনেকেই মিটিং আর করছেন না। ইনফ্যাক্ট রিপাবলিকান পার্টি থেকে বলা হয়েছে আমাদের মিটিং করার দরকার নেই, করলে তো বড় জোর অনলাইনে করো, টেলিফোনে করো। এবং তার মানে হচ্ছে যে প্রতিবাদ তীব্র আকার ধারণ করছে সাধারণ মানুষের মধ্যে। প্রশ্ন হচ্ছে আপনি যেটা করছেন, ডেমোক্রেটিক পার্টি কি এই সুযোগটা গ্রহণ করতে পারবে কিনা, পলিটিক্যালি ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ মাউন্ট করতে। জি, এই এখন পর্যন্ত আমরা লক্ষণ দেখিনি, দেখতে পারি আমি হ্যাঁ ডেমোক্রেটিক পার্টি। তার একটা বড় কারণ হচ্ছে হাবি ভাই, জেনারেশনাল সেপারেশন। yeah, I totally agree. যেমন আমাদের নেতা কারা, সবাই 70, 80, 85 বছরের বুড়ো, যারা ক্ষমতা রাখে না। ফলে নেতৃত্বে এক বড় রকমের বদল দরকার, যে নেতৃত্বে দেখবো আমরা এমন লোক এসছে যাদের মেরুদণ্ডটা আছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডেমোক্রেটিক পার্টির একটি অন্যতম প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে তাদের লিডারশিপ, এবং যে লিডারশিপ তারা আছেন, যেটি শুনলেন হাসান ফেরদৌসের কাছে, বর্ষিয়ান, তাদের সাথে নতুন প্রজন্মের কোনো মিল নেই, যোগাযোগ নেই এবং গ্যাপ আছে। তথাপি আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে সাধারণ মানুষ রিভল্ট করছেন, সাধারণ মানুষ প্রতিবাদ করছেন। আমি চোখ রাখছি ফ্লোরিডা ডিস্ট্রিক্ট 6, এখানে রিপাবলিকান এবং ট্রাম্প এখানে পাশ করেছিলেন 30% ভোটে, এটি মনে হয় ফ্লিপ হতে যাচ্ছে। আর একটি আছে মন্টানা খুব মানে স্ট্রেঞ্জ, এখানে ডিস্ট্রিক্ট 15, এটিও হয়তো ফ্লিপ হতে যাচ্ছে ডেমোক্রেটদের পক্ষে। এখন কিন্তু হাউসে 4টি ভ্যাকেন্সিও আছে, কাজেই ইটস ভেরি ইন্টারেস্টিং। আর মনে রাখবেন, এটা কিন্তু মানে ট্রাম্প প্রশাসনের হানিমুন পিরিয়ডে শেষ হয়নি, এর মধ্যে এই আসনি সংকেত, নট বিকজ অফ দ্য ডেমোক্রেটরা কাজ করছেন, বিকজ সাধারণ মানুষ খেপে গেছে। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই আপনাকে, আপনি খুব ভালো বলেছেন আপনি, যে কিভাবে অলরেডি রিপাবলিকান পার্টি, ট্রাম্প পার্টি বিপদের মুখে, রেজিস্ট্রেশনের মুখে পড়েছে। একটা এক্সাম্পল, এলিস স্টেফানিক, তাকে ডেজিগনেট করা হয়েছিল জাতিসংঘে আমেরিকার অ্যাম্বাসাডর হিসেবে, নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে মনে করা হচ্ছে যে এলিস স্টেফানি চলে গেলে যদি আবার নির্বাচন হবে, যে ওই সিট হারাবেন তারা, অথচ তিনি এই এলিস স্টেফানি 24 পয়েন্টস তিনি জিতেছে, 24% তিনি জিতেছে। সেই ভাবা হচ্ছে এই নিউ ইয়র্কে তিনি জিতবেন না। ভেরি ইন্টারেস্টিং। জেনে যান তাহলে ব্যবধানটা আপনি যেটা বললেন, ডেমোক্রেটিক হাউসে রিপাবলিকানদের সাথে আরো কমে আসবে, ফ্লিপ করতে পারে হাউসটা। এন্ড দিস ইজ হানিমুন পিরিয়ডের মধ্যেই, মধুচন্দ্রিমা এখনো শেষ হয়নি। হ্যাঁ, যে খাবার নিয়ে মধুচন্দ্রিমার রাতে ঢুকেছিলেন হাজব্যান্ড ওয়াইফ, সেই খাবারের গন্ধ এখনো যায়নি, তাতে এই অবস্থা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর বিশ্বব্যাপীর কথা বলছিলেন হাসান ফেরদৌস, আমাদের পার্শ্ববর্তী দেশ কানাডার প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন আমেরিকার সাথে কানাডার যে সম্পর্ক ছিল, ইটস নো লঙ্গার ট্রু। এটি কত বড় পার্টনার, হ্যাঁ রাইট, কারেক্ট। এবং এটি যে কত বড় একটা স্টেটমেন্ট, এটা অকল্পনীয় একটি ব্যাপার, সেটি শুনলাম। নেটো ঘোষণা করেছেন যে আমেরিকা তাদের মিত্র দেশের তালিকায় নেই। এটি কত বড় অকল্পনীয় ব্যাপার, এটি বুঝবেন। আমি আশা করি ট্রাম্প প্রশাসন বুঝবেন, না বুঝলে ভেতরে এবং বাহিরে দুটি জায়গায় তারা খুবই ক্ষতিগ্রস্ত হবেন। শুধু এই ইলেকশন নয়, সামনের অনেকগুলো ইলেকশনে আমরা যাব। ক্ষতিগ্রস্ত যতটা হবে ট্রাম্প, তার চেয়ে বেশি হবে আমেরিকা। আমি নেতা, আপনি তাকে দেখছি আমরা ইউরোপ থেকে বলছে যে তোমরা আর আমাদের আগের মতো পার্টনার নও। দ্যাটস ট্রু। এটি কত বড় ধাক্কা একটা
আই হোপ আমেরিকা আন্ডারস্ট্যান্ড। এবং আপনি যে কথাটি বললেন না যে আমেরিকার ক্ষতি সবচেয়ে বেশি হবে, আমি স্টক মার্কেট দেখছিলাম, আমেরিকার স্টক মার্কেট পতন হয়েছে, নট দ্য ইউরোপিয়ান, নট দ্য এশিয়ান স্টক মার্কেট, বিকজ ট্রাম্পের কর্মকাণ্ডে আমেরিকান যে কোম্পানিগুলো আছে সেগুলো ডিভ্যালুয়েটেড হয়ে গেছে, অনিশ্চয়তা পড়েছে, এবং সেটি কিন্তু অন্য দেশে, অন্য মহাদেশে পড়েনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।